বিকেলে লোডশেডিং হয়েছে। মোমবাতি জ্বালিয়ে ঘরে আলো করেছি। ছেলে এসে আমার পাশে বসল। মোমের আলোতে তার মুখ সোনালি দেখাচ্ছিল। মা, এই আলো তুমি কত সুন্দর লাগছ। আমি লজ্জা পেলাম। মোমবাতির শিখা কাঁপছিল হালকা বাতাসে। সে আমার হাত ধরল। মা, আমি তোমার জন্য মানত করেছি। আমি অবাক হলাম। কি মানত? সে বলল, তোমাকে আমার স্ত্রী হিসেবে পাওয়ার জন্য। মোমবাতির মোম গলে টেবিলে পড়ছিল। আমি প্রতিদিন প্রার্থনা করি যেন তুমি আমার প্রস্তাব মেনে নাও। তার গলার স্বর কাঁপছিল। মোমের সুগন্ধ ঘরে ছড়িয়ে পড়েছে। তুমি আমার জীবনের আলো। এই অন্ধকারেও তুমি আছো বলে আমি ভয় পাই না। আমি তার দিকে তাকিয়ে রইলাম। মা, আমি তোমাকে ভালোবাসি। বিয়ে করো আমাকে। মোমবাতির আলো আমাদের মুখে নাচছিল। বাইরে ঝিঙি পোকার ডাক। তার চোখে মোমের আলো প্রতিফলিত হচ্ছিল। আমরা এই মোমবাতির মতোই একসাথে জ্বলব। মোমটা ছোট হয়ে আসছিল। সময় যেন থেমে গেছে এই ছোট্ট আলোর বৃত্তে। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে। যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মধুমিতা সেন। আমার বয়স ৪৪ বছর। আমার স্বামীর নাম প্রদ্যুম্ন সেন, বয়স ৪৭ বছর। আমাদের ২ সন্তান, অর্জুন আর স্নিগ্ধা। অর্জুন ২১ বছর বয়সী, বিশ্ববিদ্যালয়ে পড়ে। স্নিগ্ধা ১৪ বছর বয়সী, স্কুলে যায়। গত মাসের ঘটনা। প্রদ্যুম্ন অফিসের কাজে দিল্লি গেছেন ১৫ দিনের জন্য। স্নিগ্ধা নানুর বাড়িতে। শুধু আমি আর অর্জুন বাড়িতে। সেদিন সন্ধ্যার দিকে হঠাৎ করে লোডশেডিং হল। পুরো এলাকা অন্ধকার হয়ে গেল। আমি মোমবাতি জ্বালিয়ে ঘরে আলো করলাম। অর্জুন এসে আমার পাশে বসল। মোমের মৃদু আলোতে তার মুখটা কেমন সোনালি দেখাচ্ছিল। হঠাৎ সে বলল, মা, এই আলো তুমি কত সুন্দর লাগছ। আমি একটু লজ্জা পেলাম। মোমবাতির শিখা হালকা বাতাসে কাঁপছিল। সে আস্তে করে আমার হাত ধরল। মা, আমি তোমার জন্য একটা মানত করেছি। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কি মানত? সে একটু ইতস্তত করে বলল, তোমাকে আমার স্ত্রী হিসেবে পাওয়ার জন্য। আমার হার্টবিট বেড়ে গেল। মোমবাতির মোম গলে টেবিলে পড়ছিল। আমি প্রতিদিন প্রার্থনা করি যেন তুমি আমার প্রস্তাব মেনে নাও। তার গলার স্বর কাঁপছিল। ঘরে মোমের মিষ্টি সুগন্ধ ছড়িয়ে পড়েছে। তুমি আমার জীবনের আলো। এই অন্ধকারেও তুমি আছো বলে আমি ভয় পাই না। আমি তার দিকে স্থির চোখে তাকিয়ে রইলাম। কি বলো বুঝতে পারছিলাম না। মা, আমি তোমাকে ভালোবাসি। বিয়ে করো আমাকে। মোমবাতির আলো আমাদের দুজনের মুখে নাচছিল। বাইরে ঝিঙি পোকার একটানা ডাক। তার চোখে মোমের আলো প্রতিফলিত হচ্ছিল। আমরা এই মোমবাতির মতোই একসাথে জ্বলব। মোমটা ধীরে ধীরে ছোট হয়ে আসছিল। সময় যেন থেমে গেছে এই ছোট্ট আলোর বৃত্তে। আমি তার কথা শুনে একটু হাসলাম। অর্জুন, তুমি আমার কাছে কি চাও আসলে? সে একটু লাজুক হয়ে বলল, মা, আমি তোমার মতো একটা মেয়েকে বিয়ে করতে চাই। তুমি আমাকে একটা পাত্রী দেখে দাও না? আমি অবাক হয়ে বললাম, ওহ, তাহলে তুমি আমাকে স্ত্রী বানাতে চাও না, তুমি আমার মতো একজনকে স্ত্রী হিসেবে চাও? সে মাথা নেড়ে বলল, হ্যাঁ মা। আমি চাই আমার স্ত্রী তোমার মতো সুন্দর, বুদ্ধিমতী আর যত্নশীল হোক। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। তা বলো না কেন সোজাসুজি? আমি তো ভেবেছিলাম। কি ভেবেছিলে মা? কিছু না। এসো, আমরা তোমার জন্য একটা ভালো মেয়ে খুঁজে বের করি। হঠাৎ করে বিদ্যুৎ ফিরে এলো। ঘরে আলো জ্বলে উঠল। আমরা দুজনেই চোখ টিপে হাসলাম। মা, কাল থেকে আমাদের পাত্রী দেখা শুরু করা যায়? অবশ্যই বাবা। তোমার পছন্দের ধরনটা বলো। সে উৎসাহিত হয়ে বলল, আমি চাই সে তোমার মতো রান্না করতে পারুক, তোমার মতো সুন্দর করে কথা বলুক। আমি মনে মনে ভাবলাম, ভালো ছেলে আমার। এত সহজ ব্যাপারটা এত জটিল করে বল কেন? পরদিন সকালে আমি আমার বন্ধু রিতার সাথে কথা বললাম। রিতার মেয়ে নন্দিনীর বয়স ১৯ বছর। অর্জুনের থেকে ২ বছরের ছোট। খুবই সুন্দর মেয়ে। কলেজে ইংরেজি সাহিত্য নিয়ে পড়ে। রিতা বলল, মধুমিতা, তোমার ছেলেটা তো খুব ভালো। আমার নন্দিনীও তোমার অর্জুনকে পছন্দ করে। আমি অবাক হয়ে বললাম, সত্যি? তাহলে তো খুব ভালো কথা। হ্যাঁ, ওরা দুজনেই একই কলেজে পড়ে। নন্দিনী আমাকে বলেছে অর্জুন খুব ভদ্র আর পড়াশোনায় ভালো। আমি খুশি হয়ে বাড়ি ফিরলাম।
অর্জুনকে খবরটা দিলাম। সে খুব লাজুক হয়ে গেল। মা, নন্দিনী দিদি তো আমার সিনিয়র। উনি আমাকে কি মনে করবেন? পাগল, 2 বছরের তফাত। আর মেয়েরা ছেলেদের থেকে বুদ্ধিতে এগিয়ে থাকে। তাই বয়সে একটু বড় হলে কোনো সমস্যা নেই। কয়েকদিন পর রীতা নন্দিনীকে নিয়ে আমাদের বাড়িতে এলো। নন্দিনী সত্যিই খুব সুন্দর মেয়ে। ফর্সা, লম্বা, সিল্কি চুল। সে যখন হাসে তখন তার গালে দুটো টোল পড়ে। আমি তাদের চানাস্তা দিলাম। অর্জুন শুরুতে একটু সংকোচ করছিল, কিন্তু নন্দিনী খুব সহজভাবে কথা বলায় সে রিল্যাক্স হয়ে গেল। নন্দিনী বলল, আন্টি, আপনার রান্না খুব মজা। আমি শিখতে চাই। আমি বললাম, অবশ্যই বাবা। তুমি যখন চাও এসো। আমি তোমাকে শেখাবো। অর্জুন বলল, দিদি, আপনি কি কি পছন্দ করেন? নন্দিনী হেসে বলল, আমি বই পড়তে ভালোবাসি। আর গান শুনতে। তুমি? আমিও বই পড়ি। আর আমি গিটার বাজাতে পারি। সত্যি? একদিন শোনাবে? অবশ্যই। দেখতে দেখতে ওরা দুজনে খুব ভালো বন্ধু হয়ে গেল। প্রতিদিন অর্জুন নন্দিনীর সাথে কলেজে কথা বলে। সে আমাকে নন্দিনীর কথা বলে। কখনো বলে সে কেমন হেসেছে, কখনো বলে সে কি পড়েছে। একদিন অর্জুন আমার কাছে এসে বলল, মা, আমি নন্দিনী দিদিকে প্রপোজ করতে চাই। কিন্তু কিভাবে করব বুঝতে পারছি না। আমি বললাম, তুমি সরাসরি বলো। মেয়েরা খোলাখুলি কথা পছন্দ করে। কিন্তু মা, যদি সে না বলে? তাহলে মেনে নিবে। জোর করার কিছু নেই। সপ্তাহ 2 পর অর্জুন খুব খুশি মুখে এসে বলল, মা, নন্দিনী দিদি হ্যাঁ বলেছে। আমি খুশিতে তাকে জড়িয়ে ধরলাম। সত্যি? কি বলেছে ও? বলেছে সে আমাকে পছন্দ করে। আর বলেছে বিয়ের জন্য আরও কয়েক বছর অপেক্ষা করতে হবে। আগে পড়াশোনা শেষ করতে হবে। খুব ভালো কথা। তোমরা দুজনে আগে নিজেদের ক্যারিয়ার ঠিক করো। কিন্তু এখানেই গল্পের মোড় ঘুরে গেল। পরদিন সকালে হঠাৎ করে রীতা আমাদের বাড়িতে এসে হাজির। তার মুখটা খুব চিন্তিত। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে রীতা? সে বলল, মধুমিতা, আমার নন্দিনী গতকাল রাতে বাড়ি ফেরেনি। আমার বুকটা ধড়ফড় করে উঠল। মানে? কোথায় গেছে? সে বলেছিল কলেজে একটা প্রোগ্রাম আছে। রাত 8টার মধ্যে ফিরবে। কিন্তু এখনো ফেরেনি। ফোনও ধরছে না। অর্জুন কথাটা শুনে দৌড়ে এসে বলল, আন্টি, কলেজে তো কোনো প্রোগ্রাম ছিল না। আমি যাচাই করে দেখেছি। আমরা সবাই উদ্বিগ্ন হয়ে পড়লাম। রীতা পুলিশে খবর দিল। আমরাও এলাকার সবাইকে জিজ্ঞেস করতে লাগলাম। দুপুরের দিকে একটা অদ্ভুত ফোন এলো রীতার মোবাইলে। ভয়েস চেঞ্জ করা একটা কণ্ঠ বলল, তোমার মেয়ে আমাদের কাছে আছে। 5 লাখ টাকা চাই। রীতা কাঁদতে শুরু করল। আমি তাকে শান্ত করার চেষ্টা করলাম। অর্জুন বলল, মা, আমাদের কিছু একটা করতে হবে। পুলিশ এসে বলল, আপনারা টাকা দেওয়ার ভান করুন। আমরা ওদের ধরব। কিন্তু রাতে আরেকটা ফোন এলো। এবার বলল, টাকা নিয়ে কাল সকাল 10টায় পুরানো ব্রিজের নিচে আসবে। পুলিশ দেখলে মেয়েকে মেরে ফেলব। আমরা সবাই আতঙ্কিত হয়ে পড়লাম। রীতার কাছে এত টাকা নেই। আমিও সাহায্য করার চেষ্টা করলাম, কিন্তু হাতে এত ক্যাশ নেই। অর্জুন বলল, মা, আমার একটা প্ল্যান আছে। কিন্তু এটা খুব বিপজ্জনক। কি প্ল্যান? আমি একা যাব। টাকার বদলে একটা ব্যাগে পেপার দেব। ওরা চেক করার আগেই নন্দিনী দিদিকে নিয়ে পালাব। না অর্জুন, এটা খুবই রিস্কি। কিন্তু অর্জুন আমার কথা শুনল না। পরদিন সকালে সে একা বেরিয়ে গেল। আমি আর রীতা বাড়িতে বসে অপেক্ষা করতে লাগলাম। 10টার দিকে অর্জুনের ফোন এলো। মা, আমি নন্দিনী দিদিকে পেয়েছি। কিন্তু ওরা আমাদের পিছু নিয়েছে। কোথায় তোমরা এখন? নদীর ধারে একটা পুরানো গোডাউনে লুকিয়ে আছি। কিন্তু মা, এখানে একটা বড় সমস্যা আছে। কি সমস্যা? নন্দিনী দিদি বলছে যে যারা তাকে কিডন্যাপ করেছে তারা আসলে তার নিজের আত্মীয়। আমি শকড হয়ে গেলাম। মানে? দিদি বলছে তার চাচা আর চাচাতো ভাই মিলে এই কাজটা করেছে। ওদের টাকার খুব প্রয়োজন। এদিকে রীতা ফোনে সব শুনছিল। সে কাঁদতে শুরু করল। আমার ভাই এমন কাজ করল? আমি বিশ্বাস করতে পারছি না। অর্জুন বলল, মা, এখন আমরা কি করব? ওরা জানে আমরা এখানে আছি। হঠাৎ ফোনের ওপার থেকে চিৎকারের আওয়াজ এলো। তারপর ফোন কেটে গেল।
আমি আর রীতা দৌড়ে বেরিয়ে গেলাম। নদীর ধারে গিয়ে দেখি অর্জুন আর নন্দিনী একটা নৌকায় করে নদীর মাঝখানে। পিছনে দুটো লোক আরেকটা নৌকায় তাদের তাড়া করছে। রীতা চিৎকার করে বলল, ভাই তুমি এমন কাজ করলে কেন? তার ভাইয়ের ছেলে চিৎকার করে বলল, আমাদের টাকা দরকার। নন্দিনীর বিয়ে দিতে গেলে তো টাকা লাগবেই। এমন সময় নদীর ওপার থেকে কয়েকটা লোক নৌকা নিয়ে এলো। তারা স্থানীয় জেলেদের নেতা। তারা অর্জুন আর নন্দিনীকে সাহায্য করল। জেলেদের নেতা বলল, আমরা সব দেখেছি। পুলিশকে খবর দিয়েছি। ওরা এসে যাবে। কিছুক্ষণ পরেই পুলিশ এসে নন্দিনীর চাচা আর চাচাতো ভাইকে গ্রেফতার করল। নন্দিনী কাঁদতে কাঁদতে তার মায়ের কাছে এল। রীতা তাকে জড়িয়ে ধরল। অর্জুন বলল, মা আমি কি ঠিক কাজটা করেছি? আমি তাকে জড়িয়ে ধরে বললাম, হ্যাঁ বাবা, তুমি খুব সাহসের কাজ করেছ। নন্দিনী অর্জুনের কাছে এসে বলল, থ্যাংক ইউ, তুমি আমার জীবন বাঁচিয়েছ। অর্জুন লাজুক হয়ে বলল, এটা আমার দায়িত্ব ছিল। এই ঘটনার পর ওদের মধ্যে সম্পর্ক আরও গভীর হল। রীতা বলল, মধুমিতা, আমি মনে করি ওরা দুজনে একে অপরের জন্য পারফেক্ট। আমিও সেই মতটাই দিলাম। কয়েক মাস পর প্রদ্যুম্ন দিল্লি থেকে ফিরল। আমি তাকে সব কথা বললাম। সে খুব খুশি হল। তোমার ছেলে হিরো হয়ে গেছে দেখছি। হ্যাঁ, আমার গর্ব। একদিন অর্জুন আমার কাছে এসে বলল, মা আমি নন্দিনী দিদিকে নিয়ে একটা সারপ্রাইজ প্ল্যান করেছি। কি প্ল্যান? ওর জন্মদিনে আমি একটা বিশেষ গিফট দিতে চাই। নন্দিনীর জন্মদিনের দিন অর্জুন একটা সুন্দর গোলাপের তোড়া নিয়ে গেল। সাথে একটা চিঠি। নন্দিনী চিঠিটা পড়ে কাঁদতে শুরু করল। অর্জুন ঘাবড়ে গিয়ে বলল, কি হয়েছে? কিছু ভুল লিখেছি? নন্দিনী মাথা নেড়ে বলল, না, খুব সুন্দর লিখেছ। আমি খুশির কান্না কাঁদছি। চিঠিতে অর্জুন লিখেছিল, প্রিয় নন্দিনী, তুমি আমার জীবনে আলো নিয়ে এসেছ। যেদিন প্রথম তোমাকে দেখেছি সেদিন থেকেই বুঝে গেছি তুমিই আমার জন্য। তোমার হাসি আমার দিন সুন্দর করে দেয়া। তোমার কথা আমার রাত ভালো করে দেয়। আমি জানি আমরা এখনো অনেক ছোট, কিন্তু আমি তোমার জন্য অপেক্ষা করব যতদিন লাগে। আমি তোমাকে খুশি রাখার প্রতিজ্ঞা করছি। ভালোবাসায়, অর্জুন। নন্দিনী বলল, আমিও তোমার জন্য অপেক্ষা করব। দুই পরিবার মিলে ওদের বাগদান করিয়ে দিলাম। ছোট্ট একটা অনুষ্ঠান, শুধু আত্মীয় স্বজন। বাগদানের দিন নন্দিনী খুব সুন্দর লাগছিল। লাল বেনারসি শাড়ি পরেছিল। অর্জুনও খুব হ্যান্ডসাম লাগছিল। অনুষ্ঠানের মাঝখানে হঠাৎ একটা অদ্ভুত ঘটনা ঘটল। আমাদের বাড়ির পাশের পুরানো বাড়িটার দিক থেকে একটা তীব্র আলো বের হল। সবাই সেদিকে তাকাল। প্রদ্যুম্ন বলল, ওই বাড়িতে তো গত 5 বছর ধরে কেউ থাকে না। অর্জুন বলল, বাবা আমি গিয়ে দেখে আসি। না, একসাথে যাব। আমরা সবাই মিলে সেই পুরানো বাড়ির দিকে গেলাম। দেখি বাড়ির ভিতর থেকে উজ্জ্বল নীল আলো বের হচ্ছে। আর একটা অদ্ভুত গুনগুন শব্দ। রীতা বলল, এটা কি? হঠাৎ বাড়ির দরজা খুলে গেল। একটা বয়স্ক লোক বেরিয়ে এলো। তার চুলদাড়ি সাদা, পরনে অদ্ভুত ধরনের পোশাক। সে বলল, আমি জানতাম তোমরা আসবে। প্রদ্যুম্ন সাহস করে জিজ্ঞেস করল, আপনি কে? এখানে কি করছেন? লোকটা বলল, আমার নাম প্রফেসর দেবব্রত চক্রবর্তী। আমি একজন বিজ্ঞানী। গত 5 বছর ধরে এই বাড়িতে একটা গোপন গবেষণা করছি। কি গবেষণা? টাইম ট্রাভেল। আমরা সবাই হাঁ করে তার দিকে তাকিয়ে রইলাম। প্রফেসর বলল, আজ আমার এক্সপেরিমেন্ট সফল হয়েছে। আমি ভবিষ্যতে যেতে পেরেছি। অর্জুন বলল, সত্যি? আপনি কি দেখেছেন? আমি দেখেছি তোমাদের ভবিষ্যৎ। অর্জুন আর নন্দিনীর বিয়ে হবে 5 বছর পর। তোমাদের 3টা সন্তান হবে। নন্দিনী লজ্জা পেয়ে বলল, আঙ্কল এসব কি বলছেন? প্রফেসর হেসে বলল, এটাই সত্যি। আর মধুমিতা, তোমার স্বামী একটা বড় প্রমোশন পাবে। তোমরা নতুন বাড়িতে উঠবে। প্রদ্যুম্ন বলল, এসব তো অবিশ্বাস্য লাগছে। বিশ্বাস না হলে দেখো, প্রফেসর আমাদের ভিতরে নিয়ে গেল। বাড়ির ভিতরটা দেখে আমরা অবাক। চারপাশে অদ্ভুত সব যন্ত্রপাতি। মাঝখানে একটা বট কাচের চেম্বার। তার ভিতর নীল আলো জ্বলছে। প্রফেসর বলল, এটা আমার টাইম মেশিন। এর মাধ্যমে আমি অতীত আর ভবিষ্যতে যেতে পারি। অর্জুন উৎসাহিত হয়ে বলল, আমরাও কি যেতে পারব? পারবে, কিন্তু একটা শর্ত আছে।
তোমরা অতীতে বা ভবিষ্যতে কিছু পরিবর্তন করতে পারবে না, শুধু দেখতে পারবে। আমি বললাম, এটা কি নিরাপদ? সম্পূর্ণ নিরাপদ। আমি নিজে শতবার পরীক্ষা করেছি। আমরা সবাই একসাথে মেশিনে ঢুকলাম। প্রফেসর কিছু বাটন চাপল। হঠাৎ চারপাশে নীল আলো জ্বলে উঠল। একটা অদ্ভুত ঝনঝনানি অনুভব হল। পর মুহূর্তেই আমরা দেখতে পেলাম আমরা 5 বছর পরের ভবিষ্যতে। দেখি অর্জুন আর নন্দিনীর বিয়ে হচ্ছে। খুব সুন্দর একটা অনুষ্ঠান। আমি বিয়ের পোশাকে। প্রদ্যুম্ন স্যুট পরেছে। নন্দিনী খুব সুন্দর লাগছিল। লাল বেনারসি শাড়ি, সোনার গহনা। অর্জুনও খুব স্মার্ট। আমরা দেখলাম তোমাদের বিয়ের অনুষ্ঠান কত সুন্দর হয়েছে। অতিথিরা খুব খুশি। অর্জুন আর নন্দিনী খুব খুশি। প্রফেসর বলল, এবার আরও ভবিষ্যতে যাই। এবার আমরা দেখলাম 10 বছর পরের দৃশ্য। অর্জুন একটা বড় কোম্পানির ম্যানেজার। নন্দিনী একটা স্কুলের প্রধান শিক্ষিকা। তাদের দুটো ছোট বাচ্চা। আমি দেখলাম আমি নাতিনাতনীদের নিয়ে খেলছি। প্রদ্যুম্ন একটা বড় বাড়িতে। আমাদের অবস্থা খুব ভালো। প্রফেসর বলল, দেখলে তো? এবার আমরা ফিরে যাই। আবার সেই নীল আলো। আমরা বর্তমানে ফিরে এলাম। বেরিয়ে এসে আমরা সবাই স্তব্ধ হয়ে রইলাম। এটা কি সত্যি হয়েছে নাকি স্বপ্ন? প্রফেসর বলল, এটা সত্যি। তোমরা নিজেদের ভবিষ্যৎ দেখেছ। রীতা বলল, কিন্তু এটা কিভাবে সম্ভব? বিজ্ঞানে সব কিছুই সম্ভব। শুধু সঠিক পদ্ধতি জানতে হয়। অর্জুন বলল, প্রফেসর সাহেব, আমরা কি আবার যেতে পারব? যেতে পারবে। কিন্তু মনে রেখো, ভবিষ্যৎ পরিবর্তনযোগ্য। তোমাদের বর্তমানের কাজের উপর নির্ভর করে ভবিষ্যৎ বদলাতে পারে। আমি জিজ্ঞেস করলাম, মানে আমরা যা দেখলাম সেটা হয়তো নাও হতে পারে? ঠিক বলেছ। তোমরা ভালো কাজ করলে ভালো ভবিষ্যৎ, খারাপ কাজ করলে খারাপ ভবিষ্যৎ। নন্দিনী বলল, তাহলে আমাদের ভালো কাজ করতে হবে। অবশ্যই। প্রফেসর আমাদের চা খেতে দিল। চা খেতে খেতে তিনি আমাদের আরও অনেক কিছু বললেন। আমি যখন ছোট ছিলাম আমার স্বপ্ন ছিল টাইম ট্রাভেল করার। আমি পদার্থবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছি। গত 20 বছর ধরে এই নিয়ে কাজ করছি। প্রদ্যুম্ন বলল, আপনি একা একা এই কাজ করছেন? হ্যাঁ। কারণ অনেকে আমাকে পাগল ভাবে। কিন্তু আজ আমি প্রমাণ করলাম যে এটা সম্ভব। আমি বললাম, আপনার পরিবার কোথায়? প্রফেসর একটু দুঃখিত হয়ে বলল, আমার স্ত্রী মারা গেছে 10 বছর আগে। ছেলে বিদেশে থাকে। সে আমার কাজ বিশ্বাস করে না। অর্জুন বলল, আপনি একা এই বড আবিষ্কার করেছেন? হ্যাঁ। কিন্তু এখন আমার কোনো আফসোস নেই। তোমাদের মতো মানুষ পেয়েছি যারা আমার কাজ বিশ্বাস করে। রীতা বলল, প্রফেসর, আপনি কি অতীতেও যেতে পারেন? পারি। তোমরা কি দেখতে চাও? নন্দিনী বলল, আমরা কি আমাদের ছোটবেলা দেখতে পারব? অবশ্যই। আবার আমরা মেশিনে ঢুকলাম। এবার প্রফেসর আমাদের 20 বছর আগে নিয়ে গেল। দেখি আমি তখন 24 বছরের যুবতী। প্রদ্যুম্নের সাথে আমার বিয়ে হয়েছে মাত্র 2 বছর। অর্জুন তখন 1 বছরের বাচ্চা। আমি দেখলাম আমি কত যত্ন করে অর্জুনকে বড় করছি। রাতদিন তার দেখাশোনা করছি। অর্জুন বলল, মা, আমি তখন কত ছোট ছিলাম। আমি তার মাথায় হাত বুলিয়ে বললাম, হ্যাঁ বাবা। তুমি ছিলে আমার সোনার টুকরো। এরপর আমরা দেখলাম অর্জুনের প্রথম স্কুলে যাওয়ার দিন। সে কাঁদছে। আমি তাকে বুঝিয়ে স্কুলে দিয়ে আসছি। নন্দিনীও তার ছোটবেলা দেখল। সে তখন খুব দুষ্টু ছিল। সবসময় দৌড়াদৌড়ি করত। প্রফেসর বলল, দেখলে তোমাদের যাত্রা? কত সুন্দর তোমাদের জীবন। আমরা আবার বর্তমানে ফিরে এলাম। এই অভিজ্ঞতা আমাদের জীবনকে অন্যভাবে দেখতে শেখাল। কয়েকদিন পর প্রফেসর আমাদের ডেকে বলল, আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। আমরা তার কাছে গেলাম। আমার আবিষ্কার সম্পর্কে কাউকে বলবে না। এটা এখনো সিক্রেট রাখতে হবে। কেন? প্রদ্যুম্ন জিজ্ঞেস করল। কারণ সবাই জানলে ভুল মানুষের হাতে এই প্রযুক্তি চলে যেতে পারে। তখন অনেক বিপদ হবে। আমরা প্রতিজ্ঞা করলাম যে আমরা কাউকে বলব না। এর কয়েক মাস পর একদিন সকালে আমরা দেখি প্রফেসরের বাড়ি বন্ধ। চিরকালের মতো তিনি চলে গেছেন। একটা চিঠি রেখে গেছেন। তাতে লেখা, প্রিয় বন্ধুরা, আমার কাজ শেষ। আমি অন্য জগতে চলে যাচ্ছি। তোমাদের সাথে পরিচয় আমার জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতি।
অর্জুন আর নন্দিনী, তোমাদের ভালোবাসা সত্যিকারের। এটাকে লালন করো। মধুমিতা আর প্রদ্যুম্ন, তোমরা আদর্শ পিতামাতা। তোমাদের সন্তানরা ভাগ্যবান। রীতা, তুমি একজন ভালো মা। তোমার মেয়ে তোমার গর্ব। আমার টাইম মেশিনটা ধ্বংস করে দিয়েছি। এই প্রযুক্তি এখনও পৃথিবীর জন্য প্রস্তুত নয়। তোমাদের সবার শুভকামনায়, প্রফেসর দেবব্রত চক্রবর্তী। আমরা চিঠিটা পড়ে খুব আবেগপ্রবণ হয়ে পড়লাম। প্রফেসর সত্যিই একজন মহান মানুষ ছিলেন। এরপর আমাদের জীবন স্বাভাবিক হয়ে গেল। অর্জুন আর নন্দিনী দুজনেই পড়াশোনা মন দিল। তারা প্রতিজ্ঞা করল যে তারা নিজেদের ক্যারিয়ার প্রতিষ্ঠিত করে তবেই বিয়ে করবে। প্রদ্যুম্ন সত্যিই প্রমোশন পেল। আমরা নতুন একটা বাড়িতে উঠলাম। স্নিগ্ধাও নানুর বাড়ি থেকে ফিরে এল। 1 বছর পর একদিন অর্জুন আমার কাছে এসে বলল, মা, নন্দিনী দিদি আর আমি একটা সামাজিক কাজ শুরু করতে চাই। কী ধরনের কাজ? আমরা এলাকার গরিব ছেলে মেয়েদের বিনামূল্যে পড়াতে চাই। আমি খুব খুশি হলাম। খুব ভালো পরিকল্পনা। আমিও সাহায্য করব। নন্দিনী বলল, আন্টি, আমরা একটা ছোট লাইব্রেরিও বানাতে চাই। চমৎকার আইডিয়া। আমরা মিলে একটা ছোট স্কুল খুললাম। অর্জুন গণিত পড়ায়। নন্দিনী ইংরেজি পড়ায়। আমি রান্না শেখাই। প্রদ্যুম্ন বিজ্ঞান পড়ায়। ধীরে ধীরে আমাদের স্কুলের নাম ছড়িয়ে গেল। অনেক বাচ্চা আসতে শুরু করল। 2 বছর পর অর্জুন গ্র্যাজুয়েশন শেষ করল। নন্দিনীও। তারা দুজনেই খুব ভালো রেজাল্ট করল। অর্জুন একটা ভালো চাকরি পেল। নন্দিনীও। আরও 2 বছর পর তারা আমাদের কাছে এসে বলল, আমরা বিয়ে করতে চাই। আমি আর রীতা খুশিতে কেঁদে ফেললাম। বিয়ের দিন আমার মনে পড়ল প্রফেসরের কথা। তিনি সত্যিই সব ঠিক বলেছিলেন। বিয়ের অনুষ্ঠান ঠিক যেমনটা আমরা ভবিষ্যতে দেখেছিলাম তেমনি হল। নন্দিনী দেখতে রাজকন্যার মতো লাগছিল। অর্জুনও খুব হ্যান্ডসাম। বিয়ের পর তারা আমাদের কাছেই একটা ফ্ল্যাট নিল। প্রতিদিন আসা যাওয়া। 1 বছর পর নন্দিনী প্রেগন্যান্ট হল। আমরা সবাই খুব খুশি। 9 মাস পর একটা সুন্দর বাচ্চা হল। ছেলে। নাম রাখলাম অভিক। অভিক খুব কিউট বাচ্চা। আমি সারাদিন তার সাথে খেলি। নন্দিনী বলে, মা, অভিক তোমার কাছে থাকলে খুব শান্ত থাকে। আরও 2 বছর পর আরেকটা বাচ্চা হল। এবার মেয়ে। নাম রাখলাম অনিকা। অনিকা জন্মের পর থেকেই খুব দুষ্টু। সবসময় হাসে, খেলা করে। আমার 2 নাতিনাতনি নিয়ে আমার দিন খুব ভালো কাটে। অর্জুন অফিস থেকে ফিরে এসে বাচ্চাদের নিয়ে খেলে। প্রদ্যুম্ন আরও একটা প্রমোশন পেল। আমরা আরও বড় বাড়িতে উঠলাম। 1 বছর পর আবার নন্দিনী প্রেগন্যান্ট হল। এবার আরেকটা ছেলে হল। নাম রাখলাম অর্ক। এখন আমাদের 3টা নাতিনাতনি। আমার দিন খুব ব্যস্ত যায় তাদের নিয়ে। স্নিগ্ধাও এখন বিশ্ববিদ্যালয়ে পড়ে। সেও একটা ভালো ছেলের সাথে পরিচিত হয়েছে। একদিন সে আমার কাছে এসে বলল, দিদি, আমিও অর্জুন ভাইয়ের মতো একটা ভালো ছেলে পেয়েছি। আমি খুশি হয়ে বললাম, কে সে? ওর নাম সৌরভ। আমাদের ক্লাসমেট। খুব ভালো ছেলে। তাহলে তো ভালো। আমাদের সাথে পরিচয় করিয়ে দাও। সৌরভকে দেখে আমার খুব ভালো লাগল। সে খুব ভদ্র আর মার্জিত ছেলে। প্রদ্যুম্ন তাকে পছন্দ করল। কয়েক মাস পর স্নিগ্ধা আর সৌরভেরও বাগদান হল। আমি মনে মনে প্রফেসরকে ধন্যবাদ দিলাম। তিনি আমাদের ভবিষ্যৎ দেখিয়ে আমাদের অনুপ্রেরণা দিয়েছিলেন। এখন আমাদের পরিবার খুব বড়। সবাই খুব খুশি। আমাদের সেই স্কুলটাও এখন অনেক বড় হয়েছে। শত শত বাচ্চা পড়তে আসে। অর্জুন এখন ওই স্কুলের প্রিন্সিপাল। নন্দিনী হেড টিচার। আমি আর প্রদ্যুম্ন ভলান্টিয়ার হিসেবে কাজ করি। স্নিগ্ধা আর সৌরভও পড়াশোনা শেষ করে আমাদের স্কুলে যোগ দিয়েছে। মাঝে মাঝে আমার মনে প্রফেসরের কথা পড়ে। তিনি কেমন আছেন? কোথায় আছেন? একদিন আমি সেই পুরানো বাড়িটার পাশ দিয়ে যাচ্ছিলাম। হঠাৎ দেখি একটা ছোট বাচ্চা কাঁদছে। আমি কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, কি হয়েছে বাবা? বাচ্চাটা বলল, আমি রাস্তা হারিয়ে ফেলেছি। আমার মা কোথায়? আমি তাকে কোলে নিয়ে বললাম, চিন্তা করো না। আমি তোমার মাকে খুঁজে দেব। এলাকায় খোঁজখবর নিয়ে জানলাম বাচ্চাটার নাম সোহম। তার মা একটা দর্জির দোকানে কাজ করে। আমি বাচ্চাটাকে তার মায়ের কাছে পৌঁছে দিলাম। মা কাঁদতে কাঁদতে বলল, দিদি, আপনি আমার সন্তানকে বাঁচিয়েছেন।
আমি বললাম, এটা আমার দায়িত্ব ছিল। এই ঘটনার পর আমার মনে হল, আমরা যে স্কুল করেছি সেটা আরও বড় করতে হবে। আরও বেশি বাচ্চাকে সাহায্য করতে হবে। আমি প্রদ্যুম্নের সাথে আলোচনা করলাম। সে বলল, তোমার আইডিয়া খুব ভালো। আমরা একটা বড় প্রজেক্ট নিতে পারি। আমরা স্থানীয় সরকারের সাথে যোগাযোগ করলাম। তারাও আমাদের সাহায্য করার প্রতিশ্রুতি দিল। 6 মাস পর আমাদের নতুন স্কুল বিল্ডিং তৈরি হল। এখন 500 বাচ্চা পড়তে আসে। অর্জুন বলল, মা, আমাদের স্বপ্ন পূরণ হয়ে যাচ্ছে। নন্দিনীও বলল, আন্টি, আমরা আরও বড় পরিকল্পনা করতে পারি। আমি বললাম, কী রকম? আমরা একটা হোস্টেল বান